আজ আমরা দেখতে চলেছি 2025 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম হল স্কারি। এটি মূলত একটি সার্ভাইভাল থ্রিলার মুভি, যেখানে হঠাৎ করে পুরো পৃথিবীতে নেমে আসে ভয়ানক এক ভূমিকম্প। আর সেই ভূমিকম্পের ফলে একটি শহরের ঠিক মাঝখানে রাস্তাগুলো ভেঙে এমন একটি ভয়ানক গর্ত তৈরি হয়ে যায় যে গর্তটি ছিল বিশাল বড়, এমনকি গর্তের গভীরতাও ছিল অনেক বেশি। তবে দুর্ভাগ্যবশত এমন একটি গর্তের ভেতরে পড়ে যায় রবিন নামক একজন ব্যক্তি। আর তারপরেই যেন রবিনের জীবনে নেমে আসে ভয়ানক এক অন্ধকার, কারণ এটি ছিল এমন একটি গর্ত যেখানে একবার কোনো মানুষ পড়ে গেলে তার আর বেঁচে ফেরা কোনোভাবেই সম্ভব নয়, কারণ সেই গর্তের প্রত্যেকটি পদে পদে রয়েছে ভয়ানক মৃত্যুর ফাঁদ। তবে পরবর্তীতে রবিনের সাথে কি ঘটেছিল? সে কি শেষ পর্যন্ত এই ভয়ানক গর্ত থেকে বেঁচে ফিরতে পেরেছিল, নাকি এই অন্ধকারস্বরূপ গর্তের মধ্যেই তার মৃত্যু হয়েছিল? সেটাই আমরা দেখব আজকের এই দুর্দান্ত সার্ভাইভাল মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক অন্তহীন এক ভয়ানক রহস্যময় গর্তের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় একটি ব্যস্ততম শহরে, যেখানে প্রতিদিনের মতোই মানুষ নিজ নিজ কাজে ব্যস্ত ছিল। কিন্তু হঠাৎ করে সেই শহরে বিশাল বড় এক ভূমিকম্প শুরু হয়ে যায়। হঠাৎ করে সমস্ত কিছু পরিণত হয় ধ্বংসলীলায়। ভয়ানক এই প্রকট ভূমিকম্প তছনছ করে দেয় পুরো শহরটিকে। আর এই ভূমিকম্পের ফলে শহরের মাঝখানে একটি বিশাল বড় গর্ত তৈরি হয়েছিল। গর্তটি এতটাই গভীর ছিল যে উপর থেকে নিচে তাকালে তেমন কিছু বোঝা যায় না। এবার আমরা এই গর্তের মধ্যে রবিন নামক একজন ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা গর্তের একটি ধ্বংসস্তূপের উপরে পড়েছিল। আসলে ভূমিকম্পের সময় সেই গর্তের ভেতর পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছে, আর প্রায় অনেক সময় পরে তার জ্ঞান ফিরে এসেছে। সে তার শরীরে প্রচণ্ড আঘাত পেয়েছিল, আর সে এখানে সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করছিল, কিন্তু সেখানে তার ডাকে সাড়া দেওয়ার মতো তেমন কেউ ছিল না। এরপর রবিন আর কোনো উপায় না পেয়ে সে চারপাশে তার ফোনটি খুঁজতে থাকে, আর সৌভাগ্যবশত সে ফোনটি পেয়েও যায়। সে তখন পুলিশ স্টেশনে বারবার কল করতে থাকে, কিন্তু প্রতিবারই লাইনটি বিজি দেখাচ্ছিল। এরপর রবিন তার ফ্যামিলির মানুষকে ফোন দেয়, কিন্তু এতেও তেমন কোনো লাভ হয় না। রবিন এটা বুঝতে পারে যে আসলে কেউই হয়তো তাকে সাহায্য করার মতো সিচুয়েশনে নেই, সবাই হয়তো বিপদে পড়েছে। তাই রবিন তখন তার ফোনটি রেখে শুয়ে শুয়ে ভাবতে থাকে যে তার কি করা উচিত, কিভাবে সে এখান থেকে বের হতে পারবে। এমন সময় হঠাৎ করে সে দেখতে পায় যে তার উপর দিয়ে একটি হেলিকপ্টার উড়ে যাচ্ছে। এটা দেখে সে কিছুটা আশার আলো খুঁজে পায়, কিন্তু একটু দূরে গিয়ে চোখের পলকে হেলিকপ্টারটি ব্লাস্ট হয়ে যায়। চারিপাশে তখন আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে, এমনকি সেখান থেকে বড় বড় ইট পাথরের ধ্বংসস্তূপ সেই গর্তের ভেতরে পড়তে থাকে, যার ফলে রবিন তার শরীরে আরও অনেক বেশি আঘাত পেতে থাকে। এতে করে সে বুঝতে পারে যে এখানে এভাবে পড়ে থাকলে তাকে কিছুক্ষণের মধ্যেই মরে যেতে হবে। এই জন্য সে অনেক চেষ্টা করে শুয়ে শুয়ে চারপাশ থেকে পাথর সরিয়ে সেখান থেকে আরও ভেতরের দিকে যেতে থাকে। জায়গাটা অনেকটা সুড়ঙ্গের মতো ছিল। অনেক কষ্ট করে সে সামনের দিকে যেতে থাকে। তবে হঠাৎ করে একটি পেরেকের মতো কিছু একটা তার পেটের ভেতরে ঢুকে যায়। এতে সে প্রচণ্ড ব্যথা পেয়ে সেখানে কাতরাতে শুরু করে। এদিকে তার শরীরে এক ফোঁটাও শক্তি ছিল না যে সে উঠে দাঁড়াবে, কিন্তু এখানে তার কিছুই করার ছিল না। এই জন্য সে নিজেই অনেক কষ্ট করে তার পেট থেকে পেরেকটি বের করে সেই জায়গার রক্ত বন্ধ করার জন্য তার কাছে থাকা একটি টাই দিয়ে জায়গাটি বেঁধে ফেলে। এরপর সে সেখানে শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। এবার তার পকেট থেকে সে তার ফোনটি বের করে ফোনের ওয়ালপেপারটি দেখতে থাকে। সেখানে দুটো বাচ্চা মেয়ের ছবি দেওয়া ছিল, হয়তো এই বাচ্চা দুটো তারই মেয়ে। এরপর ফোনটি সে পকেটে রেখে দেয় এবং হামাগুড়ি দিয়ে সামনের দিকে যেতে শুরু করে। তবে এখানে জায়গাটি ছিল ভীষণ অন্ধকার, চারিপাশে তেমন কিছুই দেখা যাচ্ছিল না। কিন্তু সৌভাগ্যবশত রবিনের পকেটে একটি লাইটার ছিল। সেই লাইটারটি জ্বালিয়ে এমন একটি জায়গা খুঁজে বের করে যেখানে সে অনেক সময় যাবৎ একটুও রেস্ট নিতে পারবে। তবে এমন সময় সে সেখানকার আশেপাশে পাথরের উপর থেকে খাবারের মতো স্মেল পায়, আর ব্যাপারটি বোঝার জন্য সে তখন পাথরগুলোকে চেক করতে থাকে। এমন সময় সে সেখানে হঠাৎ করে একটি ব্যাগ দেখতে পায়। ব্যাগের মধ্যে সে অনেকগুলো ব্যাংক কার্ড এবং একটি ক্যামেরা খুঁজে পায়। সে ক্যামেরাটি ওপেন করে রিসেন্ট ভিডিওগুলো চেক করছিল, তবে সেখানে গুহার ভিডিও ছাড়া তেমন কিছুই নেই। কিন্তু হঠাৎ করে সে সেখানে কোনো মানুষের উপস্থিতি টের পায়। তার কাছে মনে হচ্ছিল যে তার আশেপাশে কেউ রয়েছে। সে তখন ক্যামেরাটি অফ করে একটি লাইটার দিয়ে দেখতে থাকে যে আসলে সেখানে কেউ আছে কিনা। এভাবেই প্রায় অনেক সময় খোঁজাখুঁজির পর সে সেখানে একটি মেয়ে দেখতে পায়। মেয়েটি এখানে অজ্ঞান অবস্থায় পড়েছিল। রবিন বুঝতে পারে যে এই মেয়েটিও হয়তো তার মতো এখানে ফেসে গিয়েছে। তবে এত সময় পর কোনো মানুষের উপস্থিতি দেখতে পেয়ে সে অনেকটা খুশি হয়ে যায় এবং তাকে ডাকতে শুরু করে। ফলে কিছুক্ষণের মধ্যেই মেয়েটির সেন্স ফিরে আসে, আর যখনই সে চোখ খুলে রবিনকে দেখতে পায় তখন সে ভীষণ ভয় পেয়ে যায়। রবিনকে দেখা মাত্রই সে চিৎকার করে দূরে সরে যায়, কিন্তু রবিন তাকে শান্ত করে সেই ব্যাগটি তার সামনে দিয়ে বলে, এই ব্যাগটি কি তোমার? মেয়েটি তখন তার কথার কোনো উত্তর না দিয়ে তার হাত থেকে ব্যাগটি নিয়ে সেখানে একটি ওয়াটার পট বের করে সে কিছুটা পানি খেয়ে নেয়।
রবিন তখন মেয়েটির সাথে কথা বলে তাকে কিছুটা শান্ত করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই উপর থেকে অনেকগুলো পাথর ধসে পড়ে। রবিন এতে চোখ বন্ধ করে ফেলে, আর চোখ খুলে সে দেখতে পায় যে সেই মেয়েটি আর তার সামনে নেই। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। এরপর লাইটার জ্বালিয়ে সে দেখতে পায় যে মেয়েটি কিছুটা দূরে বসে আছে। রবিন তখন মেয়েটিকে ডাকলে সে ইশারা করে রবিনকে থেমে যেতে বলে। তবে মেয়েটি এখানে এতটাই আতঙ্কিত অবস্থায় ছিল যে রবিন বুঝতেই পারছিল না যে সে এত বেশি ভয় কেন পাচ্ছে। এমন সময় রবিন লক্ষ্য করে যে মেয়েটি তার শরীরে অনেক আঘাত পেয়েছে। এজন্য সে নিজের বেল্ট খুলে তার পায়ে বেঁধে দেয় এবং তাকে বলতে থাকে, কোনো কিছু হয়নি, তুমি কোনো চিন্তা করো না, একদম ভয় পেও না, সব কিছু ঠিক হয়ে যাবে, আমরা দুজনেই এই জায়গা থেকে বেরিয়ে যাব। এভাবেই রবিন তার সঙ্গে কিছুটা কথা বলার পর মেয়েটি তার মনে অনেকটাই সাহস ফিরে পায়। মেয়েটি তখন জানায় যে তার নাম হচ্ছে সারা। সারা এবার আস্তে আস্তে রবিনের সাথে কথা বলতে শুরু করে। তারা এখানে নিজেদের জীবন নিয়ে একে অপরের সাথে গল্প শেয়ার করে। এতে করে তাদের ভেতর বেশ ভালো একটি বন্ডিং তৈরি হয়ে যায়, আর কথা বলতে বলতে তারা একে অপরের সাথে হাসতে শুরু করে। অর্থাৎ এই কষ্টের সময় তারা কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে। কিন্তু ঠিক তখনই আবারও উপর থেকে পাথর এবং মাটি ঝরে পড়তে শুরু করে। সারা তখন ভয় পেয়ে গিয়ে রবিনকে বলতে শুরু করে, ওরা আবারও আসছে, ওরা আমাদের সবাইকে মেরে ফেলবে, আমরা কেউই এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। কিন্তু রবিন বুঝতেই পারছিল না যে সারা এসব কথা কেন বলছে। সে তার কথা খুব একটা সিরিয়াসলি নেয় না। সে তখন সারাকে বলে, তুমি কার কথা বলছো, কে আসবে এখানে, এটা তো শুধু একটি নর্মাল ভূমিকম্প, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে, উদ্ধারকর্মীরা এসে আমাদেরকে অবশ্যই উদ্ধার করে নিয়ে যাবে। রবিন আসলে মনে করেছিল সারা হয়তো এমন একটি দুঃখজনক ঘটনায় মানসিক সমস্যা হয়েছে, এজন্য সে এসব কথা বলছে। এবার কিছুক্ষণ কথা বলে তারা দুজন সিদ্ধান্ত নেয় যে এরকমভাবে পড়ে থাকলে চলবে না, যেভাবেই হোক তাদেরকে এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে বের করতে হবে। এরপর তারা রাস্তা খোঁজার জন্য সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর কিছুক্ষণ পরই তারা একটি শব্দ শুনতে পায়। শব্দ শোনার সাথে সাথেই সারা ফু দিয়ে লাইটারটি নিভিয়ে ফেলে এবং রবিনকে বলে একদম চুপ থাকতে। কিন্তু রবিন তার কোনো কথাই শোনে না। সে ক্যামেরাটি ওপেন করে ফেলে। ক্যামেরার মাধ্যমে সে দেখার চেষ্টা করে যে আশেপাশে সত্যিই কিছু আছে কিনা, কিন্তু সে তার আশেপাশে কিছুই দেখতে পায় না। সে যখনই পেছনে ঘুরে তাকায় তখন সে আবারও দেখতে পায় যে সেখানে সারা নেই। সে তখন সারাকে খুঁজতে অন্ধকারের সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এরপর রবিন কিছুটা দূরে গিয়ে দেখতে পায় যে সারা লাইটার জ্বালিয়ে চুপ করে বসে আছে। রবিন তখন তার পাশে গিয়ে বসে এবং তারা প্ল্যান করতে থাকে যে কিভাবে তারা এখান থেকে বের হবে। তবে এমন সময় সেই গুহাটি অনেক জোরে জোরে কাঁপতে শুরু করে এবং প্রচণ্ড জোরে গর্জন শোনা যায়। এই অবস্থা দেখে সারা চিৎকার করে সেখান থেকে সামনে দৌড় যেতে শুরু করে। আর এবার রবিন নিজেও অনেক বেশি ভয় পেয়ে যায়। সে সারাকে ফলো করে তার পেছনে দৌড়তে থাকে। যতক্ষণ না সেই গর্জন পুরোপুরি থেমে যায় ততক্ষণ তাদের দুজনের কারোই থেমে যাওয়া সাহস ছিল না। এবার কিছুক্ষণের মধ্যেই গর্জন থেমে যায়, যার ফলে তারাও একটি জায়গাতে গিয়ে থামে। রবিন তখন আবারও ক্যামেরা বের করে চেক করতে শুরু করে, আর এবার সে ক্যামেরায় ভয়ঙ্কর একটি দানবীয় আকৃতির কিছু একটা দেখতে পায়। কিন্তু তারা কেউই পুরোপুরিভাবে বুঝে উঠতে পারে না যে সেটা আসলে কি ছিল। এখানে দেখা যায় রবিনের মাথা ফেটে রক্ত পড়ছিল, কিন্তু তারা আসলে এর থেকেও আরও এত বড় বিপদের আশঙ্কায় ছিল যে এই ব্যাপারে খেয়াল করার মতো সময় বা সুযোগ কিছুই তাদের কাছে ছিল না। তারা দুজনেই ভীষণ আতঙ্কিত ছিল। তো তারা তখন আর এক মুহূর্ত সেখানে দেরি না করে বের হওয়ার রাস্তা খোঁজার জন্য ধীরে ধীরে হাঁটতে শুরু করে। কিছুক্ষণ যেতেই তারা আবারও প্রচণ্ড জোরালো একটি গর্জন শুনতে পায়। এরপর তারা কিছুক্ষণ সেখানে দাঁড়িয়েই অপেক্ষা করে এবং আবারও ক্যামেরার মাধ্যমে দেখার চেষ্টা করে যে সেই ভয়ঙ্কর প্রাণীটি তাদের আশেপাশে এখনও আছে কিনা। তারা ক্যামেরায় তখন আর কোনো প্রাণীর উপস্থিতি দেখতে পায় না এবং তাদের আশেপাশে তারা আর কোনো সাউন্ডও শুনতে পাচ্ছিল না। এজন্য তারা চিন্তা করে যে এখানেই কিছু সময় রেস্ট নিয়ে তারা আবারও চলতে শুরু করবে। রেস্ট নেয়ার জন্য তারা তখন একটি পাথরের সঙ্গে হেলান দিয়ে বসে থাকে। রবিন তখন সারার দিকে তাকিয়ে দেখতে পায় যে তার চেহারায় অনেক কষ্টে সে ছাপ রয়েছে। সে হয়তো কোনো কারণে অনেক বেশি কষ্টে আছে। সে তখন সারাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, তুমি কি শুধু এখান থেকে বের হওয়া নিয়ে দুশ্চিন্তা করছো নাকি অন্য কোনো বিষয় নিয়েও খুব কষ্টে আছো? সারা তখন বলে, আসলে যখন ভূমিকম্প হয়েছিল তখন আমি নিজের চোখে দেখতে পাই যে আমার ছোট বোনকে কোনো একটি অজানা প্রাণী অনেক নিষ্ঠুরভাবে টেনে নিয়ে যাচ্ছে। আমি অনেক চেষ্টা করেও আমার বোনকে বাঁচাতে পারিনি। প্রাণীটি দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। সেটা এতটাই বড় এবং দানবীয় আকৃতির ছিল যে আমি তার সামনে গিয়ে আমার বোনকে বাঁচানোর সাহস করতে পারিনি। আমি এখনও জানি না যে ওই ভয়ঙ্কর প্রাণীটি আসলে কি ছিল এবং কোথা থেকে এসেছিল। আমি আমার বোনকে এত নির্মমভাবে হারিয়ে ফেলেছি। বোন হয়ে আমি তাকে বাঁচাতে পর্যন্ত পারিনি। এই বিষয়টি আমাকে প্রতিনিয়ত কুরে খাচ্ছে। তবে সারার এসব কথা শুনে রবিন অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করে রাখার জন্য সে নিজের ভেতরের ভয়ে সারার সামনে প্রকাশ করে না। সারাকে সে সান্ত্বনা দিতে থাকে এবং তাকে আশা রাখতে বলে যে ঠিকই কোনো না কোনোভাবে তারা এখান থেকে বেরিয়ে যাবে, আর মানুষকে তো একদিন না একদিন মরতেই হবে। রবিন তখন সারাকে বলে, আমাদের জীবন থেকে আমাদের প্রিয় মানুষেরা যেমন হারিয়ে যায় তেমন আমরাও একদিন পৃথিবী ছেড়ে চলে যাব, তাই তুমি তোমার বোনের জন্য একদম মন খারাপ করো না। এরপর রবিন প্রায় অনেক সময় যাবৎ সেখানে চুপচাপ বসে থাকে। আর কিছুক্ষণ পর সে সারাকে তার পরিবারের ব্যাপারে বলতে শুরু করে,
যে তার পরিবার বলতেই শুধুমাত্র তার ওয়াইফ এবং তার দুটো বাচ্চা রয়েছে, একটি ছেলে এবং একটি মেয়ে। রবিন ছোটবেলায় তার মা বাবা দুজনকেই হারিয়েছে, আর তখন থেকেই সে তার লাইফে অনেক কষ্ট করে বড় হয়েছে। তবে তারপর তার জীবনে আসে তার ওয়াইফ, যে কিনা তাকে খুবই ভালোবাসে। বিয়ের আগেও তার ওয়াইফ তাকে অনেক সাপোর্ট করেছে, আর তার ওয়াইফের কারণে হয়তো সে এখনও বেঁচে আছে। কারণ না সে খুব বেশি দূর লেখাপড়া করেছে, আর না ছিল তার কাছে ভালো কোনো চাকরি। চাকরির জন্য সে যে কত জায়গাতে ঘুরেছে এটার কোনো হিসেব নেই। কিন্তু এত কিছুর পরও তার ওয়াইফ সবসময় তার পাশেই থেকেছে। আর তার ওয়াইফকে বিয়ে করার মাত্র 4 বছরের মধ্যেই সে দুটো সুন্দর সন্তানের বাবা হয়ে যায়। আর তাদের সন্তান আসার পর তাদের জীবন যেন আরও বদলে যায়। জীবনের সবকিছুই যেন তাদেরকে ঘিরেই হয়ে ওঠে। তাই রবিন তখন মন প্রাণ দিয়ে চেষ্টা করছিল যাতে করে সে অন্তত ভালো একটি চাকরি জোগাড় করতে পারে। এজন্য যে তাকে যখন যে কাজ করতে বলতো রবিন সেটাই করত। আর অনেকগুলো বছর সে স্ট্রাগল করতে করতে শুধুমাত্র কয়েকদিন আগেই একটি চাকরির অফার পেয়েছে, তাও আবার অনেক বড় বেতনের একটি চাকরি। রবিন তো ভেবেই নিয়েছিল যে তার জীবনে এখন থেকে আর কোনো কষ্ট থাকবে না। সে এখন তার পরিবারের জন্য সবকিছু করতে পারবে। তার ওয়াইফ এবং বাচ্চারা তার কাছে যা যা আবদার করবে সেই সব কিছুই সে পূরণ করবে। তার ওয়াইফকে এতদিন সে যা কিছু দিতে পারেনি সেগুলো সে দেবে। কিন্তু সুখের মুখ দেখার আগেই তো তার সবকিছু শেষ হয়ে গিয়েছে। আজকে যেখানে তার পরিবার নিয়ে তার অনেক ভালো থাকার কথা ছিল, সেখানে এখন তাকে মৃত্যুর জন্য অপেক্ষা করতে হচ্ছে। এসব কথা শুনে সারার অনেক মন খারাপ হয়। সারা তখন রবিনকে জানায় যে তার এখন পৃথিবীতে আর কেউ নেই। তার বোনই তার একমাত্র আপন মানুষ ছিল, যে কিনা তার চোখের সামনেই দুনিয়া ঠেরে চলে গিয়েছে। রবিন তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি কি একটা জিনিস জানো সারা? এই পৃথিবীতে যার হারানোর কোনো কিছুই থাকে না, সেই পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। কারণ তার মনে আর কোনো কিছুর ভয় থাকতেই পারে না। যেমন তুমি অন্তত এখানে নিশ্চিন্তে থাকতে পারবে। তোমাকে কারো জন্য বেঁচে থাকতে হবে না, তুমি শুধুমাত্র নিজের জন্য বাঁচবে। কিন্তু আমার কথা একবার ভেবে দেখো, আমি এখানেই বেঁচে থাকার জন্য প্রহর গুনে চলেছি। কারণ আমাকে আমার ওয়াইফ এবং সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে বাঁচতে হবে। তাছাড়া ওরা এখন ঠিক আছে কিনা সেই চিন্তাই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। তোমার তো কিছু হারানোর ভয় নেই সারা, কিন্তু আমাকে দেখো, তোমার কি মনে হয় না যে তোমার চেয়ে বেশি কষ্টে আমি আছি? তাই তোমার শান্ত থাকা উচিত। নিশ্চয়ই আমরা দুজন মিলে একসাথে এই জায়গা থেকে বেরিয়ে যাব, তাই কোনো চিন্তা করো না। এবার কিছুক্ষণ পর দেখা যায় রেস্ট নেওয়া শেষ হলে তারা এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। তারা ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে যায়। তবে সুড়ঙ্গটি খুবই সরু ছিল, যার ফলে তাদের পথ চলতে কষ্ট হচ্ছিল। জায়গাগুলো এতটাই চিকন ছিল যে সেখানে দাঁড়িয়ে হাঁটা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। এজন্য তারা হামাগুড়ি দিয়ে সামনের দিকে যেতে থাকে। এতে তাদের নিঃশ্বাস যেন একদম আটকে যাচ্ছিল, কিন্তু তাদের হাতে আর কোনো উপায় ছিল না। ঠিক এমন সময় দেখা যায় তারা যেই সরু সুড়ঙ্গর পথে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছিল, একদম তার উপর দিয়েই অদ্ভুত একটি প্রাণী তাদের মতো করে এগিয়ে যাচ্ছে। কিন্তু এ ব্যাপারে রবিন এবং সারা কিছুই জানত না। এভাবেই সামনে যেতে যেতে হঠাৎ করে সারার মুখে হাসি ফুটে ওঠে। সে দেখতে পায় যে একটু দূরেই আলোর রশ্মি দেখা যাচ্ছে। এতে সে অনেক খুশি হয়ে যায়। সে মনে করে যে তারা এখান থেকে বের হওয়ার রাস্তা পেয়ে গিয়েছে। এই পথে গেলেই তারা এখান থেকে বেরিয়ে যেতে পারবে। রবিন এতে খুবই খুশি হয়ে যায়। তো সেখানে তারা আর এক মুহূর্তও দেরি না করে খুশি মনে সেই পথের দিকে এগিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে পৌঁছে তারা দেখতে পায় যে আলোর রশ্মি আসলে একটি টর্চ থেকে আসছে। এটা কোনো রাস্তা নয়। এতে তারা দুজনেই অনেক বেশি হতাশ হয়ে পড়ে। এখান থেকে বের হওয়ার আশা তারা একেবারেই হারিয়ে ফেলে। এমনকি সারা সেখানেই কাঁদতে শুরু করে। কিন্তু রবিন তখনও অনেকটাই স্ট্রং ছিল। সে সারাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমরা কখনোই এখান থেকে বের হতে পারবো না। তাই মনে সাহস রাখো, আমরা নিশ্চয়ই এখান থেকে বের হব। তার এসব কথা শুনে সারা নিজেকে অনেকটাই সামলে নেয়। সে সামনে থাকা সেই টর্চ লাইটটি উঠিয়ে নিয়ে চারিপাশে সবকিছু দেখতে শুরু করে। তখন হঠাৎ করেই তারা দেখতে পায় একটি মানুষের মতো কিছু একটা দেখা যাচ্ছে। তারা দুজন তখন একটু কাছে চলে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় যে একটি মানুষ অনেকগুলো পাথরের নিচে চাপা পড়ে আছে। আর মানুষটি অচেতন অবস্থায় ছিল। তার মাথা থেকে অনেক রক্ত পড়ছিল। তাকে দেখে বোঝাই যাচ্ছিল তিনি হয়তো আর বেঁচে নেই। রবিন তার পাস চেক করে দেখে বুঝতে পারে যে লোকটি আসলেই মারা গিয়েছে। তবে একজন মানুষকে এমন অবস্থায় দেখে তাদের দুজনেরই ভীষণ কষ্ট হচ্ছিল। কিন্তু কে আর করার, তারা চাইলেও তো তাদের কিছুই করার নেই। রবিন তখন সাহস করে সেই মৃত মানুষের পকেট চেক করতে শুরু করে। যদি কোনো প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় তবে সেটার পকেট থেকে একটি ছুরি এবং একটি বোতল খুঁজে পায়। আর এই দুটো জিনিসই এ সময় তাদের জন্য অনেক উপকারী ছিল। কোনো প্রাণী তাদের উপর হামলা করতে আসলে তারা সে চাকু দিয়ে লড়তে পারবে। আর এই পানির বোতলটিও তাদের অনেক কাজে আসবে। বিপদের সময় এমন প্রয়োজনীয় দুটো জিনিস পেয়ে তারা খুবই খুশি হয়ে যায়। এরপর তারা দুজন মিলে সেই লাশের উপর দিয়ে গিয়ে আবারও সামনের দিকে যাত্রা শুরু করে। কিন্তু তারা যখনই সেই মানুষের লাশের উপর দিয়ে যেতেই চাচ্ছিল, তখনই হঠাৎ সেই মৃত মানুষটি রবিনের পা আটকে ধরে। এতে তারা দুজনেই অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে শুরু করে। রবিন তার পা সরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করছিল, আর সারাও তাকে সাহায্য করছিল।
এরপর কোনো মতে তারা নিজেকে সেভ করে সেই মৃত মানুষের কাছ থেকে দূরে সরে যায়, কারণ তারা ভেবেছিল তাদের উপর কোনো প্রাণী হামলা করেছে। এবার রবিন তখন সারাকে নিয়ে একটি সেফ জায়গাতে এসে ক্যামেরাটি ওপেন করে, আর তারা এখানে যা দেখতে পায় সেটা দেখার জন্য তারা একেবারেই প্রস্তুত ছিল না। কারণ তারা দেখতে পায় সেই মৃত মানুষটির দেহের পাশে একটি ভয়ঙ্কর প্রাণী এসে তার শরীরের মাংস ছিঁড়ে ছেড়ে খাচ্ছে। তারা এতে অনেক ভয় পেয়ে যায়, তবে এমন ধরনের প্রাণীর কথা তারা কখনো শোনেওনি এবং দেখেওনি। এদিকে সেই প্রাণীটি চুপচাপ মৃতদেহটিকে খেয়ে আবার অন্ধকারে মিলিয়ে যায়। অন্যদিকে চোখের সামনে এমন ভয়ানক দৃশ্য দেখে সারা আর কোনোভাবেই নিজেকে ধরে রাখতে পারছিল না। এমনকি রবিনও অনেক ভয় পেয়ে গিয়েছিল। প্রচণ্ড ভয়ে তারা দুজন ভীষণ ভেঙে পড়ে এবং ভাবতে থাকে যে তাদের সাথেও কি তাহলে এমন কিছুই ঘটতে চলেছে, তারা কি সত্যি আর বাঁচতে পারবে না। তাদের এখানে একে অপরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা ছিল না, কিন্তু সত্যি বলতে তারা এত সহজেই হার মানতে চাইছিল না। তাই তারা সিদ্ধান্ত নেয় যে শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা বাঁচার চেষ্টা করবে। এজন্য তারা দুজন চুপচাপ আবারও আস্তে আস্তে সামনের দিকে যেতে শুরু করে। তবে যাওয়ার পথেই হঠাৎ করে সারা রবিনকে বলে, তখন তোমার পাশে মৃত মানুষটি চেপে ধরেছিল, তাই না? আর তুমি সেটা দেখতে পেয়েছিলে, আমি লক্ষ্য করেছি। কিন্তু তারপরও তুমি তাকে কেন সাহায্য করনি? তুমি চাইলেই হয়তো মানুষটি বাঁচতে পারত। তুমি বলেছ তার পালস বন্ধ আছে, সে মারা গিয়েছে, কিন্তু তারপরও সে কিভাবে বেঁচে উঠল? তুমি তাহলে আমাকে মিথ্যে বলেছ, তাই না? তবে রবিন তখন তাকে বলে, আসলে তার পালস খুবই অল্প অল্প চলছিল, আর তার শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তাকে আমরা উদ্ধার করলেও সে বাঁচতে পারত না। তাছাড়া তুমি তো দেখতেই পেলে যে মুহূর্তের মধ্যেই সেখানে সেই ভয়ানক প্রাণীটি চলে এসেছিল। সেখানে থাকলে আমরাও মরে যেতে পারতাম। কিন্তু সারা তখন রবিনকে একজন স্বার্থপর মানুষ বলে ডাকে। রবিন এতে ভীষণ রেগে যায়, কারণ সারাকে বাঁচানোর জন্য সে এত কিছু করেছে, আর এখন সারাই তাকে কথা বলছে। এসব নিয়ে তাদের দুজনের মধ্যে অনেক ঝামেলা শুরু হয়ে যায়। রবিনের হাতে যেহেতু চাকু ছিল, তাই সারা তখন তার পকেট থেকে বন্দুক বের করে ফেলে। কিন্তু ঠিক এমন সময় তারা সেখানে আবারও একটি ভয়ানক আওয়াজ শুনতে পায়। এতে তাদের দুজনেরই মনোযোগ সেদিকে চলে যায়। তারা মনে করে যে আবারও হয়তো সেই ভয়ঙ্কর প্রাণীটি চলে এসেছে। এজন্য তারা দুজন একে অপরকে চুপ করতে বলে আর বোঝার চেষ্টা করে যে সাউন্ডটি আসলে কিসের। রবিন তখন টর্চ লাইট দিয়ে দেখতে পায় যে এটি আসলে কোনো ভয়ঙ্কর প্রাণী নয়, বরং সাধারণ ছোট্ট একটি ইঁদুর তাদের আশেপাশে খাবার খুঁজছে। এটা দেখে তারা যেন তাদের মাঝে স্বস্তি ফিরে পায়। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে বড় নখের মতো কিছু একটা এসে ইঁদুরটিকে মেরে ফেলে। তারা দুজনেই এতে ভয় পেয়ে সেখানে চিৎকার করে ওঠে এবং দ্রুত সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে শুরু করে। সেই ভয়ঙ্কর প্রাণীটিও তাদের সাথে চিৎকার করছিল, আর এই ভয়ঙ্কর প্রাণীটির পুরো মুখ জুড়ে ছিল রক্ত, আর হাতে ছিল অনেক বড় বড় নখ, এবং তার শরীর ভর্তি ছিল ঘন পশম দিয়ে। সারা এবং রবিন তখন যত দ্রুত সম্ভব দৌড়তে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই প্রাণীটি রবিনকে ধরে ফেলে। রবিন তখন চিৎকার করে সারাকে বলতে থাকে, তোমার হাতের বন্দুক দিয়ে প্রাণীটিকে তাড়াতাড়ি মেরে ফেলো। তবে সারা এতটাই ভয় পেয়ে যায় যে সেই প্রাণীটিকে গুলি করার মতো সাহস তার ছিল না, কারণ এতে করে যদি প্রাণীটি তার কাছে চলে আসে। তবে সারার এখানে কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই প্রাণীটি রবিনকে টেনে হিজড়ে নিয়ে গিয়ে মেরে ফেলে। সারা এতে খুবই কষ্ট হচ্ছিল, কারণ সে তার বোনের মতো রবিনকেও বাঁচাতে পারেনি। তাই সারা তখন সেখানে বসে অনেক কাঁদছিল। সে চাইছিল এখানে চিৎকার করে কাঁদতে, কিন্তু একটু শব্দ করলেই সেই ভয়ানক প্রাণীটি এখানে চলে আসবে। তো এভাবেই কিছুক্ষণ নিঃশব্দে কাঁদার পর সে নিজেকে বোঝায়, মনে সাহস এনে সে ডিসাইড করে যে সে একাই এখান থেকে বের হয়ে যাওয়ার রাস্তা খুঁজে বের করবে। এজন্য পরিস্থিতি শান্ত হলে সে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু এমন সময় সারা আবারও সেখানে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। সে মনে করে যে এবার হয়তো প্রাণীটি তাকেও অ্যাটাক করতে এসেছে। এখন হয়তো তার পরিণতিও রবিনের মতোই হবে। সারা তখন অনেক ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকায় আর দেখতে পায় যে এটি কোনো ভয়ঙ্কর প্রাণী নয়, বরং রবিন নিজেই, অর্থাৎ রবিন বেঁচে ফিরেছে। রবিনকে দেখে সারা যেন নিজের মাঝে স্বস্তি ফিরে পায়। সে দেখতে পায় রবিনের হাতের ছুরিতে রক্ত লেগে আছে, অর্থাৎ রবিনই ছুরিটির মাধ্যমে সেই প্রাণীটির হাত থেকে বেঁচে ফিরেছে। তারা এতে ভীষণ খুশি হয়ে যায় এবং দুজনেই কিছু সময় হাসি মুখ নিয়ে বিশ্রাম নেয়ার জন্য সেখানেই বসে পড়ে। সারা বুঝতে পারে যে রবিন আসলে তার এই দুঃসময়ে একজন বন্ধু হয়ে এসেছে। তার সাথে তখন তার এমন আচরণ করাটা একদমই ঠিক হয়নি। রবিন নিজেও তখন এটা ফিল করতে পারে। এরপর সমস্ত ঝগড়া ভুলে গিয়ে সারা রবিনের দিকে পানি এগিয়ে দেয়। রবিন সেই পানি পান এবং তারা দুজনের পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করে। তারা একে অপরের সাথে শেয়ার করতে থাকে যে ভূমিকম্পের সময় তাদের দুজনের লাইফ কেমন ছিল। তো কিছুক্ষণ এভাবে গল্প করার পর সারার মনে পড়ে যে তাদের কাছে পানি কম রয়েছে। এজন্য সে সুড়ঙ্গের একটি কাছাকাছি জায়গাতে চলে যায়, যেখানে ড্রেনের পাইপের জায়গা থেকে পানি পড়ছিল। তারা সেখান থেকে পানি নেয়ার চেষ্টা করে, কিন্তু যখনই সে পানি নিতে যাবে তখন সে দেখতে পায় পানি পুরো রক্তে লাল হয়ে গিয়েছে, আর সেখানে কোনো প্রাণীর লোমযুক্ত মাংসপিণ্ড ভেসে আসছে।
এটা দেখে সারা অনেক ভয় পেয়ে পানি না নিয়ে বোতলটি তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে ফেলে। এরপর রবিনকে নিয়ে সামনের দিকে আবারও এগিয়ে যেতে থাকে। আর এভাবে চলতে চলতে তারা এক পর্যায়ে দেখতে পায় যে এখন সামনে যাওয়ার মতো আর রাস্তা নেই। কিছু বড় বড় পাথর দিয়ে সামনে যাওয়ার রাস্তা একেবারে আটকে দেয়া হয়েছে। কিন্তু এই অবস্থায় তারা আর পেছনে না গিয়ে সেই পাথরগুলোকে সরিয়ে সামনে যাওয়ার পরিকল্পনা করে। এজন্য সারা আস্তে আস্তে ছোট পাথরগুলো সেখান থেকে সরিয়ে ফেলতে শুরু করে, আর রবিন সরাতে থাকে বড় বড় পাথরগুলোকে। এভাবে দুজন মিলে শরীরে সবটুকু শক্তি দিয়ে সেখানকার সবচাইতে বড় পাথরটি সরানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল। অনেক চেষ্টার পর তারা এক পর্যায়ে বড় পাথরটি সরাতে সক্ষম হয়। আর পাথর সরাতেই তারা দেখতে পায় যে সেখানে রুমের মতো কিছু একটা জায়গা রয়েছে, এমনকি সেখানে লাইটও জ্বলছে। এটা দেখে তারা কিছুটা অবাক হয়ে যায়। এরপর ভেতরে প্রবেশ করে তারা দেখতে পায় যে সেখানকার চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শুধু রক্তই নয়, সেখানে মানুষ এবং প্রাণীর মৃতদেহের টুকরো টুকরো অংশ ছড়িয়ে ছিটিয়েছিল। তারা এখানে লক্ষ্য করে উপরে একটি গ্রিলের জানালা টাইপের কিছু একটা রয়েছে, আর তার উপর থেকে আলো সেই রুনার মধ্যে প্রবেশ করছে। তারা আবারও যেন এখান থেকে বের হওয়ার জন্য একটু আশার আলো খুঁজে পায়। তারা মনে করে এই গ্রিলটি কোনোভাবে পার করতে পারলেই তারা বাহিরে পৌঁছে যেতে পারবে। কিন্তু সেই গ্রিলটি ছিল অনেক বেশি উপরে, তাই তারা চিন্তা করতে থাকে যে গ্রিলটিকে তারা কিভাবে খুলবে। এসব ভাবতেই রবিন সারাকে তার কাছে উঠে গ্রিল পর্যন্ত পৌঁছানোর জন্য বলে। এরপর রবিন মাটিতে নিচু হয়ে যায় এবং সারা তার পিঠের উপর উঠে সেই গ্রিলটি ধরার চেষ্টা করে। কিন্তু তারা দুজন এতটাই আহত অবস্থায় ছিল যে তাদের শরীরে খুব একটা এনার্জি ছিল না। এরপর প্রচণ্ড ব্যথা পেয়ে দুজনেই মাটিতে দাঁড়িয়ে কাতরাতে শুরু করে, কিন্তু তারা কেউ কোনোভাবেই হার মানতে চাইছিল না। এজন্য তারা আবারও গ্রিল বেয়ে ওঠার চেষ্টা করতে থাকে। তারা মনে করে যে সেই ভয়ানক প্রাণীটি হয়তো এদিকেই আসছে, তাই তারা একটু উপরে উঠে প্রাণীটিকে দেখার চেষ্টা করছিল। ঠিক তখনই তারা দেখতে পায় যে উপরে দুজন সৈন্য দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখেই তারা দুজন সাহায্যের জন্য পাগলের মতো চিৎকার করতে থাকে। মনে হচ্ছিল সৈন্যরাও তাদেরকে দেখতে পেয়েছে। সৈন্যরা একে অপরকে নেট নিয়ে আসার কথা বলছিল। এতে তারা দুজন ভীষণ খুশি হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। তারা উপরের দিকে তাকিয়ে অপেক্ষা করছিল যে কখন সৈন্যরা জাল ফেলে তাদেরকে উদ্ধার করবে। কিন্তু ঠিক তখনই তারা বাহিরে প্রচণ্ড জোরে গোলাগুলির শব্দ শুনতে পায়, এবং হঠাৎ করেই তাদের উপরে যেন রক্তের বন্যা বয়ে যায়। উপর থেকে রক্ত এবং গলিত মাংসপিণ্ড তাদের শরীরে এসে পড়ে। প্রচণ্ড ভয় পেয়ে তারা চিৎকার করে ওঠে। তারা তখন উপরে তাকিয়ে দেখতে পায় যে সৈন্যরা বিশাল আকৃতির একটি প্রাণীকে শ্যুট করেছে, আর সেই প্রাণীটি তাদের উপরে উপস্থিত সেই গ্রিলের উপর এসে পড়ে রয়েছে। কিন্তু প্রাণীটি তখনও বেঁচে ছিল। সে তখন তার বড় বড় নখগুলো সেই গ্রিলের ভেতর ঢুকে সেখানে প্রবেশ করার চেষ্টা করছিল। সারা এবং রবিন দুজনেই বুঝতে পারে যে এই পথ দিয়ে তারা আর এখান থেকে বের হতে পারবে না। এজন্য তারা দুজন আরও বেশি হতাশ হয়ে পড়েছিল। তারা তখন মাটিতে শুয়ে জোরে জোরে কাঁদতে শুরু করে। কিন্তু এখানে এক মুহূর্তও সময় নষ্ট করলে চলবে না। যে করেই হোক তাদেরকে এখান থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজে বের করতে হবে। আর তাছাড়া এখানে বেশি সময় থাকলে যে কোনো সময় সেই প্রাণীটি ভেতরে ঢুকে তাদেরকে মেরে ফেলতে পারে। এজন্য রবিন তখন চারিদিক ভালোমতো লক্ষ্য করে দেখতে পায় যে রুমের একটি জায়গা এমন পরিস্থিতিতে রবিন ডিসাইড করে যে পানিতে নেমে সে দেখবে সেখান থেকে যাওয়ার কোনো রাস্তা আছে কিনা। কিন্তু সারা ভীষণ ভয় পাচ্ছিল। সে ভাবছিল রবিন যদি আর ফিরে না আসতে পারে, অথবা প্রাণীটি যদি পেছন থেকে এসে তাকেই মেরে ফেলে। এজন্য সে রবিনকে পানিতে নামতে নিষেধ করছিল। কিন্তু তাদের হাতে এখনই একটি মাত্রই উপায় ছিল। এজন্য অনেক ঝুঁকে থাকার পরেও রবিন এই কাজটি করতে বাধ্য হয়। রবিন সোজা পানিতে নেমে পড়ে। সারা তখন একটি পাথরের উপর বসে রবিনের জন্য অপেক্ষা করছিল। আর কিছুক্ষণ পরেই দেখা যায় যে রবিন সেখানে ফিরে আসে। তাকে সুস্থভাবে ফিরে আসতে দেখে সারা কিছুটা চিন্তামুক্ত হয়। আর ফিরে এসে রবিন সারাকে জানায় যে পানির পথ খুব বেশি লম্বা নয়,
পানির নিচে কিছুটা পথ যেয়ে একটি সুড়ঙ্গ রয়েছে। এরপর সে সারাকেও পানিতে নেমে যাওয়ার জন্য বলে। সারা শ্বাস আটকে রেখে রবিনের সাথে পানিতে নেমে যায় এবং রবিনের বলা সেই পথের উদ্দেশ্যে রওনা হয়। কিছু দূর যেতেই তারা আবারও একটি শুকনো সুড়ঙ্গ পেয়ে যায়, কিন্তু তারা দুজনেই ছিল ভীষণ ক্লান্ত। সারার শরীর যেন আর চলতেই চাইছিল না, তার পায়ে প্রচণ্ড ব্লিডিং হতে থাকে, আর তার নিঃশ্বাস নিতেও প্রচণ্ড কষ্ট হচ্ছিল। এদিকে রবিনও খুবই আহত অবস্থায় ছিল, কিন্তু সে জানে যে এই মুহূর্তে তার ভেঙে পড়লে কিছুতেই চলবে না। তাকে ভেঙে পড়তে দেখলে সারা আরও বেশি দুর্বল হয়ে পড়বে। তাই রবিন যতটুকু সম্ভব সারাকে শান্ত রাখার চেষ্টা করছিল। তাকে সাহস দেওয়ার জন্য সে বারবার বলছিল, আর মাত্র কিছুটা পথ, দেখবে খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে বের হওয়ার রাস্তা পেয়ে যাব, তুমি শুধু সামনের দিকে এগিয়ে যাও। সারাও তখন তার কথায় কিছুটা সাহস পাচ্ছিল এবং থেমে না গিয়ে সেই পথ ধরে খুব কষ্ট করে সামনের দিকে এগিয়ে চলছিল। এভাবেই তারা কিছু দূর এগিয়ে যাওয়ার পর এবার আর কোনো টর্চ কিংবা ল্যাম্পের আলো নয়, কোনো মিথ্যে আশাও নয়, সূর্যের আলোক ঝলক সেই গুহার মুখ দিয়ে প্রবেশ করছে। সত্যি সত্যি তারা বের হওয়ার রাস্তা পেয়ে গিয়েছে। তারা এখানে বাহিরের পাখিগুলোর কিচিরমিচিরের আওয়াজ শুনতে পাচ্ছিল। এটা দেখে তারা দুজনেই আনন্দে আত্মহারা হয়ে পড়ে। দ্রুত তারা সেখান থেকে বের হওয়ার জন্য সামনের দিকে যায়, কিন্তু ঠিক তখনই আবারও প্রচণ্ড জোরে পুরো গুহা কেঁপে ওঠে এবং বিকট আওয়াজ শোনা যায়। তাদের চোখে মুখে আবারও ভয়ের ছাপ ফুটে ওঠে। তারা দেখতে পায় তাদের সামনে এগিয়ে আসছে প্রচণ্ড বড় দানবীয় আকৃতির সেই বড় বড় নখযুক্ত প্রাণীটি, আর তার হাঁটার জন্যই গুহাটি প্রচণ্ড জোরে জোরে কাঁপছিল এবং ওপর থেকে মাটি এবং পাথরের টুকরো ভেঙে ভেঙে পড়ছিল। এদিকে তারা দুজনই ছিল প্রাণীটির খুব কাছাকাছি। সেই বিশাল প্রাণীটি যেন তার ধারালো বড় বড় নখ দিয়ে সারার দিকে এগিয়ে আসছিল। রবিন এবং সারা তারা দুজনেই খুবই ভয় পেয়ে যায়। অনেক আতঙ্কিত চোখে তারা প্রাণীটিকে দেখতে থাকে। এখানে চিৎকার করার মতো সুযোগও তাদের কাছে নেই। এতদিন না খেয়ে থেকে এতটা আঘাত পেয়ে আহত অবস্থায় প্রাণীটির সাথে কিভাবে তারা লড়াই করবে। তাই তারা ভেবেছিল যে এখন এই ভয়ানক প্রাণীটির হাতেই তাদেরকে মরতে হবে। কিন্তু সৌভাগ্যবশত প্রাণীটি হয়তো তাদেরকে দেখতে পায়নি। প্রাণীটি এখানে তাদেরকে কোনোরকম অ্যাটাক না করে সেখান থেকে অন্যদিকে চলে যায়। এটা দেখে তারা কিছুটা স্বস্তি ফিরে পায়। রবিন তখন সারাকে বলে, এখানেই থেমে যেও না, সামনে তাকিয়ে দেখো সূর্যের আলো আসছে। আমাদের শুধুমাত্র আর কিছু দূর যেতে হবে, আর কিছুটা পথ পাড়ি দিলেই আমরা মুক্ত হয়ে যাব, আবারও সুন্দরভাবে জীবন কাটাতে পারব। তারা দুজনেই আবারও এখান থেকে বের হয়ে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করে। রবিনের চোখে ছিল মুক্তির আকাঙ্ক্ষা, কারণ সে জানে যে নিশ্চয়ই তার পরিবার তার জন্য অপেক্ষা করছে। রবিন এখানে তার পরিবারের কথাই ভাবছিল, কিন্তু এমন সময় তারা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে ভবিষ্যতের কথা ভাবার মতো তার কোনো শক্তি ছিল না। কিন্তু তাও সে কিছুটা আশার আলো দেখতে পাচ্ছিল। পেছন থেকে রবিন তাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহস দিচ্ছিল, আর সারা নিজেও তার শরীরে যতটুকু শক্তি রয়েছে তার সবটুকু দিয়ে চেষ্টা করছিল সামনের দিকে এগিয়ে যাওয়ার। এভাবে সামনে যেতে যেতে সারা হঠাৎ করেই মাটিতে শুয়ে পড়ে। যেহেতু তারা হামাগুড়ি দিয়ে চলছিল, তাই সে ওই অবস্থাতেই সেখানে শুয়ে পড়ে। আর মাত্র কয়েকটা ধাপ পার হলেই গুহার মুখ ছিল। রবিন মনে করে হয়তো সারা খুব বেশি ক্লান্ত হয়ে পড়েছে, এজন্য সে রেস্ট নেওয়ার জন্য সেখানে শুয়ে আছে। সে সারাকে বারবার ডাকতে থাকে, সব সময়ের মতোই তাকে সাহস জোগানোর জন্য অনেক কিছু বলতে থাকে, কিন্তু সারা আর এখানে কোনো সাড়া দিচ্ছিল না। এভাবেই অনেক সময় পার হয়ে যায়। সারা এখন আর একদমই নড়ছিল না। রবিনের কোনো কথাই সে রেসপন্স করছিল না। অনেকক্ষণ ডাকাডাকি করার পর রবিনের মনে কিছুটা সন্দেহ হয়। রবিন তখন দেখতে পায় যে সারা মাটির উপর উল্টো হয়ে পড়ে আছে এবং তার চোখ দুটো স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে গুহার ফাঁকা দিয়ে প্রবেশ করা আলোর রশ্মির দিকে। তার এই স্থির দুটো চোখের দৃষ্টি বুঝিয়ে দেয় যে মুক্তির জন্য তার মনে কতটা আশা ছিল। রবিন তখন সারের বডিতে হাত দিয়ে দেখে যে তার পুরো বডি একদম ঠান্ডা হয়ে গিয়েছে। পুরোপুরি স্থিরভাবে পড়ে আছে তার নিথর দেহ। রবিন বুঝতে পারে যে সারা আর বেঁচে নেই, সেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রবিন তখন ভীষণ ভেঙে পড়ে। সারার মৃত্যু সে কোনোভাবেই মানতে পারছিল না। তার জন্য তার ভীষণ কষ্ট হচ্ছিল, কারণ মেয়েটা এতটা কষ্ট করে এখানে এসে ঠিক মুক্তির দোরগোড়ায় পৌঁছে মৃত্যুবরণ করেছে। এতদূর একসাথে এসেও সবশেষে তাদের আর একসাথে মুক্তি পাওয়া হলো না। এসব কথা ভেবে রবিন একেবারে কান্নায় ভেঙে পড়ে। তার খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু এখানে তার কিছুই করার ছিল না। যেভাবেই হোক তাকে এখান থেকে বের হতেই হবে। সারার বডিটি একদম গুহা থেকে বের হওয়ার রাস্তার মুখে পড়েছিল, এমনভাবে পড়েছিল যে তার জন্য রবিনও সেখান থেকে বের হতে পারছিল না। সে তখন সারার বডিটিকে সেখান থেকে সরানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু তার বডি এমনভাবে আটকে গিয়েছিল যে সেটা কোনোভাবেই নড়ানো সম্ভব হচ্ছিল না। এরপর ঠিক এমন সময় সুড়ঙ্গের ভেতর থেকে আবারও সেই ভয়ঙ্কর গর্জন শোনা যায়। বোঝা যায় যে আবারও সেই ভয়ঙ্কর প্রাণীটি তার দিকে ধেয়ে আসছে। এবার তো সে একা, তার সঙ্গী দেওয়ার জন্য সারাও এখন আর বেঁচে নেই। সে ভাবতে থাকে যদি মারা যেতেই হয় তাহলে লড়াই না করে এভাবে কাপুরুষের মতো মারা যাব না। আমার শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত আমি ভয়ঙ্কর জন্তুর সাথে লড়াই করে যাব।
এরপর সে কাপা কাপা হাত দিয়ে স্যারের ব্যাগ থেকে সেই বন্দুকটি বের করে ফেলে এবং সেই গুহার দিকে টার্গেট করে রাখে। যখনই সে ওই ভয়ঙ্কর প্রাণীটিকে দেখতে পারবে তখনই সে তাকে গুলি করবে, কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পরও সেই প্রাণীটিকে আর দেখতে পায় না। সেটাই বুঝতে পারে প্রাণীটি তার আশেপাশে ঘোরাফেরা করছে। এক পর্যায়ে সে এতটাই হতাশ হয়ে পারে যে মুক্তির আশ্বাস একেবারেই ছেড়ে দেয়। সে এখন এতটাই বিষিক্লান্ত ছিল যে এখান থেকে বের হয়ে যাওয়ার মতো শক্তিটুকুও তার ছিল না, তাই সে সারার বডিটিকে সরানোর আর কোনো চেষ্টাই করে না। তবে এক পর্যায়ে সে ভাবতে থাকে যে যদি সে এখন সারার বডিটিকে আগুনে পুড়িয়ে ফেলে তাহলে এক পর্যায়ে সেখানে কিছুটা জায়গা ফাঁকা হবে এবং সেখান দিয়ে রবিন বের হয়ে যেতে পারবে। কিন্তু এক পর্যায়ে এই আইডিয়াও তার কাছে ভালো লাগছিল না, কারণ সারার বডিটিকে যদি সে পুড়িয়ে দেয় তবে ওই বডির জায়গায় সে নিজেও আগুনে পুড়ে মারা যাবে। এখন তার মাথায় আর কোনো চিন্তা আসছিল না। শুয়ে শুয়ে সে শেষবারের মতো তার পরিবারের ভিডিও দেখতে থাকে, যেখানে দেখা যায় তার স্ত্রী এবং সন্তানেরা হাসাহাসি করছে, খেলা করছে। তারা সকলে মিলে খুব সুন্দর সময় পার করছে। আসলে এই ভিডিওটি ছিল তার ওয়াইফের জন্মদিনের দিনের ভিডিও, যেখানে সে তার নতুন জবের স্যালারি পাওয়ার পর তার ওয়াইফ এবং বাচ্চাদের জন্য অনেক উপহার এনেছিল। আর উপহারগুলো পেয়ে তারা এতটাই খুশি হয়েছিল যে খুশি দেখার জন্য রবিন বহু বছর ধরে অপেক্ষা করেছে। রবিন তখন এই ভিডিওটি দেখে অনেক ইমোশনাল হয়ে যায়, আর সে চিন্তা করতে থাকে যে ওরা সবাই ঠিক আছে তো, আর সে কি শেষ পর্যন্ত তার পরিবারের কাছে ফিরতে পারবে। এসব চিন্তা করতে করতে রবিন ফোনটিকে তার বুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং বারবার সেই ভিডিওটি দেখতে থাকে। ভিডিওটি দেখতে দেখতেই হঠাৎ করে তার মাথায় একটি বুদ্ধি চলে আসে। সে একটু ক্যালকুলেশন করে ভেবে দেখে যে ভয়ানক প্রাণীটি শব্দের প্রতি খুবই সংবেদনশীল। শব্দ পেলেই প্রাণীটি উপস্থিত হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে অ্যাটাক করে ফেলে। এজন্য সে নিজের ফোনে একটি অ্যালার্ম সেট করে ফেলে। এরপর ফোনটি স্যারের পায়ের উপর রেখে দেয় এবং সে নিজে সেখান থেকে একটি সেফ জায়গাতে গিয়ে লুকিয়ে থাকে। আর কিছুক্ষণ পর অ্যালার্মটি বেজে উঠলে দেখা যায় সবকিছু তার প্ল্যান মতোই হচ্ছে। অ্যালার্মের শব্দ শুনে সেই ভয়ানক প্রাণীটি সেখানে চলে আসে এবং স্যারের বডিটি মুখে নিয়ে সেখান থেকে চলে যায়। রবিনের এটা দেখে ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু এছাড়া তার কাছে কোনো উপায় ছিল না। আর অবশেষে তার সামনের বাধা একদম সরে গিয়েছে। সে তখন ধীরে ধীরে সুড়ঙ্গের দরজার দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু তখনই সুড়ঙ্গটি খুব ভয়ানকভাবে কেঁপে ওঠে এবং সেই প্রাণীটি এসে উপস্থিত হয়। প্রাণীটি তখন রবিনের পা আটকে ফেলে। রবিন অনেক ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু এই ভয়ানক প্রাণীর কাছে তার শক্তি ছিল একেবারেই তুচ্ছ। এক পর্যায়ে সে তার কাছে থাকা লাইটারটি বের করে আগুন জ্বালিয়ে সেটা সেই দানবীয় প্রাণীটির মুখে ছুঁড়ে দেয়, আর সেটা একদম টার্গেট মতো প্রাণীটির মুখে ঢুকে যায়। কিছুক্ষণের মধ্যেই প্রাণীটির পুরো শরীরে আগুন জ্বলতে থাকে। প্রচণ্ড ব্যথায় প্রাণীটি রবিনের পা ছেড়ে দেয় এবং চিৎকার করতে করতে সেখান থেকে চলে যায়। এরপর রবিন আর এক মুহূর্ত সেখানে দেরি না করে যত দ্রুত সম্ভব সেই সুড়ঙ্গের মুখে পৌঁছে যায় এবং সেখান থেকে বের হয়ে আসে। এত কিছুর পর ফাইনালি সেই ভয়ানক সুড়ঙ্গ থেকে বের হতে পেরেছে। তবে সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তার কাছে মনে হচ্ছিল সে স্বপ্ন দেখছে। রবিন তখন চিন্তা করে যে এখন সে তার পরিবারের কাছে ফিরতে পারবে, কিন্তু চারিপাশে তাকিয়ে সে ভীষণ হতাশ হয়ে পড়ে, কারণ সে বুঝতে পারে যে এখন এই পুরো শহর হাজার হাজার দানবীয় প্রাণী দিয়ে ভরে গিয়েছে। পুরো শহরটি পরিণত হয়ে গিয়েছে একটি ধ্বংসস্তূপে। এটা আসলে কোনো সাধারণ ভূমিকম্প ছিল না, বরং এই মাটির নিচের প্রাণীগুলোর পৃথিবীতে আগমনের কারণেই এই ভয়ানক ভূমিকম্পটি হয়েছিল। রবিন বুঝতে পারে যে সে ভয়ানক সুড়ঙ্গ থেকে বেঁচে ফিরতে পারলেও তার মুক্তি মেলেনি। এখন আর কোথাও গিয়ে সে বাঁচতে পারবে না। কোনো না কোনো সময়ই ভয়ানক প্রাণীর হাতেই তার মৃত্যু হবে। রবিন তখন এক বুক হতাশা নিয়ে এই ধ্বংস হয়ে যাওয়া শহরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর মনে মনে চিন্তা করতে থাকে তাকে বাঁচতে হবে, তাকে তার পরিবারকে রক্ষা করতে হবে। আর এমন একটি থ্রিলিং এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো আজকের এই দুর্দান্ত সার্ভাইভাল মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।